নাটক কম করো প্রিয়, তুমি যে ডিসকনের প্রেমে আসক্ত এটা তোমার কথা শুনে বোঝা যাচ্ছে প্রিয়। ইসকন নিয়ে আপনি যে কিছু দেখবেন, মাহমুদ ভাই বলছে, আপনি বলছেন, আরেকজন বলছে, বিএনপির মহাসচিবের সাথে কালকে যেই ব্যক্তির কিনা বিরুদ্ধে মামলা হয়েছে তার সাথে ছবি একটা ভাইরাল হয়েছে, দেখেছেন আপনি? দেখেছি। আচ্ছা, যেই ব্যক্তি ইসকনের বিরুদ্ধে মামলা করেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, জানেন? এই যে অবস্থাগুলো, এটার কারণ কি? আপনারা জানেন যে গত 22 তারিখ আপনার টঙ্গী গাজীপুর থেকে একজন খতিব সাহেব মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে অপহরণ করে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। তাকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত নিয়ে যায়। হয়তো তাদের পরিকল্পনা ছিল তারা তাকে ভারতীয় বর্ডার পার করে ভারতের ওই পারে নিয়ে যাবে, কিন্তু ব্যাপকভাবে বিষয়টা যখন অনলাইনে ভাইরাল হয়, তোলপাড় হয়, তখন তারা তাকে ওই সীমান্তে ফেলে রেখে যেতে বাধ্য হয়। এই যে স্ক্রিপ্ট সাজানো হয়েছে, এই স্ক্রিপ্ট অনেকটা অত্যন্ত দুর্বল। ডিবি হারুন যে স্ক্রিপ্ট সাজাইতো সেই স্ক্রিপ্টের তুলনায় এই স্ক্রিপ্ট আসলে কিছুই না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামি মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেব দাবি করেন হিন্দু সংগঠন ইসকন নাকি তাকে অপহরণ করে নির্যাতন চালিয়েছিল। এরপর প্রশাসনের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ইসকন নাকি তাকে অপহরণ করে নির্যাতন চালাননি, তিনি নাকি নিজেই নাটক সাজিয়েছেন। দর্শক, আসলেই কি তিনি নাটক সাজিয়েছেন নাকি প্রশাসন আমাদের চোখে ধুলো দিচ্ছে, অথবা সত্যিই কি মহিবুল্লাহ মিয়াজি সাহেব নাটক সাজিয়েছে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা জানলে অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। নাটক কম করো প্রিয়, তুমি যে ডিসকনের প্রেমে আসক্ত এটা তোমার কথা শুনে বোঝা যাচ্ছে প্রিয়। আচ্ছা, যাই হোক, আমি কিচ্ছু জানি না, মুফতি মহিবুল্লাহ সম্পর্কে কিচ্ছু জানি না। আমি ওনাকে চিনিও না, উনি পাগল নাকি সাধারণ মানুষ নাকি মানসিক বিকারগ্রস্ত আমি তাও জানি না। আমি এটা বাংলাদেশের সাধারণ মানুষ ভাই, আমি জাস্ট আজকে জন্মগ্রহণ করছি আর জন্মের পরের দিন আমি এগুলো দেখতেছি। জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করে আমি আজকে কিছু বিষয় বিশ্লেষণ করব, আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এগুলো আমার পার্সপেক্টিভ, এটা আমার ভিতরের কোয়েশ্চেন, এটা আর সাধারণ মানুষের কোয়েশ্চেন নাও হতে পারে। জাস্ট আমি আপনাদের সামনে আমার কমন সেন্স অ্যাপ্লাই করে এই পুরো ঘটনাকে একটু বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ ছোট ভিডিওর মাধ্যমে। একটু আগে সময় টিভি নিউজ থেকে একটা বিবৃতি প্রকাশ পাইছে, 3 জন পুলিশ পাশাপাশি বসে ওনারা কিছু স্টেটমেন্ট দিয়েছেন। তো আমরা রেসপেক্টফুলি সেই স্টেটমেন্টগুলো শুনবো এবং সেটাকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো একটা বিষয়টি বলে রাখি যে সময় টিভি নিউজ কিন্তু যখন মুফতি মহিবুল্লাহকে যখন এইভাবে অপহরণ করা হয়, সে যখন নিজেই ধরেন চলে যায়, সে যখন হারায় যায়, তাকে যখন এইভাবে নগ্ন অবস্থায় পাওয়া যায়, পায়ে শেকল পরা অবস্থায় পাওয়া যায়, সেই বিষয়ে কোনো স্টেটমেন্ট বা সেই বিষয়ে কোনো নিউজ কিন্তু আমরা সময় টিভি নিউজ থেকে পাইনি। যারা এখন পোস্ট করতেছে মিথ্যাচার করছে, উনি নিজেই নাটক সাজাইছে, নাটক সাজানো নিয়ে অনেক পোস্ট করতেছে বা নাটক সাজানো নিয়ে অনেক নিউজ আসতেছে আমাদের সামনে, নিউজ মানে সময় টিভি বা যে কোনো টিভি চ্যানেল হোক, কিন্তু তাকে যখন আমরা পাইলাম না, সে যখন হারায় গেল, সে যখন অপহরিত হইল, সে যখন পড়েছিল একটা জায়গায়, সেই বিষয়ে কোনো নিউজ কিন্তু আসলে আমরা সময় টিভি নিউজ হোক বা যে কোনো টিভি নিউজ থেকে আমরা পাইনি। কিন্তু উনি যখন নাটকটা সাজালেন তাদের কথা মতে, তখন সেই নিউজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি, ঘন্টায় ঘন্টা আপডেট হচ্ছে। আমরা এখন সময় টিভি নিউজটা আসলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারা জানেন যে এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ঘটনার বিষয়ে আলোচনা তৈরি হয়েছে। তো পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করা এবং তদন্ত করে এটা আদালতে পেশ করা। আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি, যিনি টিএনটি মসজিদের ইমাম, দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন, উনি একটা এজাহার দিয়েছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি 4-5 জন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজেহাল অবস্থায়। সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন, যেটা একটা স্বাভাবিক অবস্থা না। পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন। রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, উনি একটু সময় চান। তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দিই এবং উনি ওই দিনই বিকেলবেলা এসে একটা লিখিত এজাহার দায়ের করেন। সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলো আপনারা কম বেশি জানেন, যেহেতু ওনাকে জোর জবরদস্তি এবং অপহরণ, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরো কিছু ঘটনার কথা বলেছেন। তো সেগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরো অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকম ভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে। তো এটা আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যে শ্যামলী পরিবহন, যে বাসে উনি গিয়েছেন শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদৌলতে অনেক কিছু চিহ্নিত করা যায়, এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনার সামনে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী, এখন ওনাকে
আচ্ছা, তো এটুকু স্টেটমেন্ট আমরা কি বুঝলাম যে পুলিশ উনি বলার চেষ্টা করতেছেন রেসপেক্টফুলি যে ওনার বক্তব্য অনুসারে, মুহিবুল্লাহ সাহেবের বক্তব্য অনুসারে তিনি যেহেতু লিখিত এজাহার প্রকাশ করেছেন, আসলে তাকে নিয়ে যাওয়া হয়নি, সেই নিজেই গেছে। সে শ্যামলী পরিবহনে যায় একটা সময়, সে টিকিট কাটছে নিজেই পঞ্চগড়ের, সে নিজেই উঠে চলে গেছে এবং সে কিন্তু এটা মেনশন করছে, পুলিশ এটা মেনশন করছে যে আশেপাশের যারা যাত্রী ছিল তারাও স্টেটমেন্ট দিছে যে হ্যাঁ উনি ছিলেন। আমার কোশ্চেন নাম্বার 1, মুহিবুল্লাহ সাহেব কোনো সেলিব্রিটি না, উনি শাইখ আহমদুল্লাহ না, যে উনি যে সে বাসে গমন করছে সে সবাই ওনাকে দেখে রাখছে যে হ্যাঁ উনি আমাদের সাথে গেছে। আমি বাসে যতই যাতায়াত করি না কেন, কে আমার পাশে বসছে, ইভেন আমার পাশে কে বসছে এটা আমার মনে থাকবে না পরে 1 ঘন্টা পর না, তা আমি তো খেয়ালই করবো না আমার পাশে কে, বাসে কে উঠতেছে না উঠতেছে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ডে কোন যাত্রী উঠতেছে না উঠতেছে, এটা একটা যাত্রীর কনসার্ন না মনে রাখা যে আমি মুহিবুল্লাহ সাহেবকে দেখে রাখলাম উনি বাসে উঠলেন। ব্যাপারটা এরকম না, উনি কোনো সেলিব্রিটি না, উনি কোনো মহারাজা না যে ওনাকে সবাই স্পট করে রাখবেন যে মুহিবুল্লাহ সাহেব উঠছেন আমি মনে রাখলাম। পুলিশ পরবর্তী সময় আমাকে জিজ্ঞেস করবে, পুলিশকে তখন আমার বলতে হবে যে হ্যাঁ মাওলানা মুহিবুল্লাহ সাহেব উঠছিলেন। নাম্বার 1। নাম্বার 2, তথ্য প্রযুক্তির কল্যাণে আপনারা দেখছেন, পুলিশেরা দেখছে, ভালো কথা, কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত, আমি অ্যাটলিস্ট এই পর্যন্ত উনি যে শ্যামলী পরিবহনে উঠছেন, উনি যে টিকিট কাটছেন, উনি যে যাচ্ছেন, জাস্ট 3-4টা ফ্রেম বাদ দিয়ে আমি কোনো স্ক্রিনশট বা আমি কোনো সিসিটিভি ফুটেজ দেখি নাই। জাস্ট দেখছি তিনি বাসা থেকে বের হচ্ছেন, তিনি মসজিদের পাশ দিয়ে হাঁটতেছেন, তার মাথায় একটা কালো কালার পাগড়ি পরা ছিল, জাস্ট উনি সকালে হাঁটতে বেরোয়েছেন। এই 3-4টা সিসিটিভি ফুটেজ ছাড়া আমি আসলে কিছু দেখি নাই। উনি যে বাসে গেলেন, বাসে উঠলেন, টিকিট কাটলেন, বাসে উঠছেন, এইসবের কোনো প্রমাণ কোনো পুলিশ বা কোনো নিউজ মিডিয়া দিতে পারে নাই। নাম্বার 3, পুলিশের কথা মোতাবেক যে তিনি লিখিত এজাহার প্রকাশ করেছেন বলেই সেটাই তিনি স্টেটমেন্ট দিয়েছেন, সেটাই আমরা পড়তেছি। পুলিশের কাছে আসার আগে, পুলিশের কাছে উনি যখন যায় তার আগে উনি যতগুলো বিবৃতি দিচ্ছেন, যতগুলো আর কি জায়গায় অ্যাটেন্ড করছেন, যতগুলো জায়গায় তিনি তার বক্তব্য দিচ্ছেন, যতগুলো অনুষ্ঠানে, আয়োজিত অনুষ্ঠানে তিনি যতগুলো স্টেটমেন্ট দিচ্ছেন, প্রত্যেকটা স্টেটমেন্টে কোনো কাট ছাড়া ক্লিয়ার বক্তব্য ছিল। আমাকে লাঞ্ছিত করা হয়েছে, আমাকে উলঙ্গ করা হয়েছে, আমাকে শিকল পায় দেওয়া হয়েছে, আমাকে এমন ভাবে আঘাত করা হয়েছে। পাশে পরবর্তীতে একজন বলতেছিল যে এমন ভাবে মারিস না, এমন ভাবে মাইরো না যাতে করে গায়ে হাত পায়ে যেন দাগ না বসে। এই স্টেটমেন্টগুলো সবকিছুই মিথ্যা। তিনি সুন্দরভাবে সবার সামনে কথাগুলো তুলে ধরছেন যে আমাকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাকে মারে ফেলার চেষ্টা করা হয়েছে, আমাকে একটা পর্যায়ে মাইক্রোবাসে তুলে অমুক জায়গায় ফেলে দেওয়া হয়েছে, আমাকে কেমন অত্যাচার করা হয়েছে, আমি প্রস্রাব করে দিছি, ঠিক আছে, পরে আমাকে উলঙ্গ করা হয়েছে। প্রত্যেকটা স্টেটমেন্ট তিনি দিছিলেন ক্লিয়ারলি। কিন্তু পুলিশের কাছে আসার পর থেকে তিনি 6 ঘন্টা পুলিশের কাছে থাকলেন, থাকার পরে তার স্টেটমেন্ট চেঞ্জ। তাহলে 6 ঘন্টা এমন কি হইলো যে তিনি তার সব স্টেটমেন্ট চেঞ্জ করতে বাধ্য হইলেন। তারপরে 6 ঘন্টা পর তিনি একদম 360 ডিগ্রি উল্টে যায়। তিনি বলতেছে যে সবকিছু মিথ্যা, আমার মাথায় খেলছিল, আমার মাথায় আসছিল, সেই জন্য আমি নিজেই অটোতে উঠছি, সেখান থেকে নিজেই আমি বাসে উঠছি, নিজেই পঞ্চগড় চলে গেছি, নিজের প্যান্টে নিজেই মুছছি, নিজের প্যান্ট সবকিছু নিজেই করছি, নিজেই উলঙ্গ হয়ে গেছি, নিজের পায়ে নিজেই শিকল দিছি, আমি পরে গেছিলাম কালো পাগড়ি, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাকে দেখা যায় লাল কালারের একটা রুমাল পরা। তার মানে আমি মনে হয় জানতাম আমি নিজেই উলঙ্গ হয়ে যাব, নিজেই পেশাব করে ফেলবো, নিজেই হচ্ছে পায়ে শিকল দিব, তাই আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রুমাল কিনে আমি কিন্তু এখন নিজে অজ্ঞান হয়ে যাব, নিজেই কিন্তু আমার পায়ে শিকল আসবে, নিজেই কিন্তু আমার সবকিছু হয়ে যাবে, সবকিছুই। তাই আমি এলাকাবাসীকে আগে থেকে বলে রাখছি যে প্লিজ আমি উলঙ্গ হয়ে যাব, তো আমাকে একটু গায়ে কাপড়টা দিয়ে দিন। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমার আরেকটা কোয়েশ্চেন, তিনি মাইক্রোবাসে উঠলেন, তাকে অপহরণ করা হয়েছে, ঠিক আছে, এসব মিথ্যা কথা, এসব সিসিটিভি ফুটেজ আমরা দেখিনি, মানলাম তিনি মিথ্যা কথা বলছেন। তাহলে এই সিসিটিভি ফুটেজগুলো কই যে তিনি বাসে উঠলেন, তিনি টাকা দিয়ে টিকিট কাটছেন, যাত্রীদের পাশে মুহিবুল্লাহ সাহেব বসছেন, তিনি নিজেই হচ্ছে পঞ্চগড়ে গেছেন, নিজেই সবকিছু করছেন, এই সিসিটিভি ফুটেজগুলো কই? আপনারা তথ্য প্রযুক্তির কল্যাণে আপনারা সবকিছু পাচ্ছেন, ঠিক আছে, আপনারা যাত্রীদেরকে খুঁজে বের করে জিজ্ঞেস করতেছেন যে মুহিবুল্লাহ সাহেব কি বাসে উঠছিল? যাত্রীরা মনে হয় মনে করে রাখছে যে মুহিবুল্লাহ সাহেব বাসে উঠছিলেন, রাইট? মুহিবুল্লাহ সাহেব তো মহারাজা, উনি তো বিশাল সেলিব্রিটি, উনি তো মিজানুর রহমান আজহারি, সবাই মনে করে বসে আছেন মুহিবুল্লাহ সাহেব বাসে উঠছিলেন। প্রত্যেক সেকেন্ডে মিনিটে কে কোন বাসে উঠতেছে এটা কারো মনে করার বিষয়? কেউ মনে রাখতে পারবে নাকি এটা কারো কনসার্ন? তো এই বিষয়টা জাস্ট কমন সেন্স যে 6 ঘন্টা তাকে কি এমন পড়ানো হলো যে তার সম্পূর্ণ বক্তব্য চেঞ্জ হয়ে গেল। তো এটা আসলে বুঝতে বাকি থাকে না যে মুহিবুল্লাহ সাহেবই আসলে মিথ্যাবাদী। আসলে এই যে স্ক্রিপ্ট সাজানো হয়েছে, স্ক্রিপ্ট অনেকটা অত্যন্ত দুর্বল। ডিবি হারুন যে স্ক্রিপ্ট সাজাইতো সেই স্ক্রিপ্টের তুলনায় এই স্ক্রিপ্ট আসলে কিছুই না। তার যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা কাইটে করা হয়েছে, তার মানে মাঝখানে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ড টু ওয়ার্ড, সেটাই তিনি বলেছেন। কারণ ভিডিওটি যেহেতু কাটা গেল এক। দ্বিতীয় কথা হলো তিনি গাজীপুর এলাকা থেকে অপহরণ হয়েছেন, সেই যে আপনার কি বলে পেট্রোল পাম্প এর, উনি বলছেন যে পেট্রোল পাম্পের সামনে থেকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পেট্রোল পাম্পের সরাসরি সামনে থেকে না, তারও 2 থেকে 2.5 কিলোমিটার সামনে গিয়ে একটা ব্রিজ, সেই ব্রিজের পর থেকে নাকি তাকে তুলে নেওয়া হয়েছে বা গাড়িতে উঠছেন। যাই হোক, মানে সেই পর্যন্ত তিনি যে হাইটে গেছেন, পাম্প সাইডেও 2 কিলোমিটার পর হাইটে গেছেন, সেরকমের সিসিটিভি ফুটেজ আছে। কিন্তু এখান থেকে মজার বিষয় শুরু যে তিনি
বাসে উঠছেন, তার ভাষ্যমতে তিনি তাকে সেখান থেকে চোখ বেঁধে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পুলিশ বলছে যে তিনি বাসে উঠছেন, বাসে উঠে তারপর তার সাথে যে বাসের যে যাত্রী ছিল তার পাশে বসছে, তাকেও পুলিশ হেফাজতে নিয়েছে এবং ওই বাসের সুপারভাইজারকেও পুলিশ হেফাজতে নিয়েছে। মানে আচ্ছা ঠিক আছে, দুইটা জিনিস যদি আমরা মাইনেও নেই, তাহলে তিনি যে নামছেন, যেখানে গিয়ে যে স্টেশনে নামছেন সেখানকার কোনো সিসিটিভি ফুটেজ নাই, গেল এক। দ্বিতীয় কথা হলো তিনি স্ক্রিপ্টে দেওয়া আছে যে তিনি সেখানে নাই বা তারপর এক জায়গায় গিয়া তারপর তিনি প্রসাব করছেন, তিনি প্রসাব লাগাইছেন, পায়জামা খুলছেন, পাঞ্জাবি খুলছেন, তারপর সেকল দিয়া তার হাত পা বাঁধছেন। তো সেকল কোথা থেকে আসলো? আমরা দেখলাম যে সিসিটিভি ফুটেজ গুলো যখন সে গাজীপুর এলাকা থেকে তিনি বেরোয়েছেন, সেখানে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ যে তার হাতে কোনো ব্যাগ নাই, তিনি খালি হাতে একেবারে বেরোয়েছেন। ঠিক আছে, এমন না যে তার শরীরের ভিতরে পেছানো কোনো কিছু থাকবে, সেরকমের কোনো কিছু দেখা যায় না। তো শুধু পাঞ্জাবি পায়জামা পরে তিনি বেরোয়েছেন। কিন্তু শিকল কোথা থেকে আসতো, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ বলে না, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ খোঁজে নাই। যে শিকলটা যে তার হাতে আসলো, এটা কোথা থেকে আসলো, কে দিল তাকে শিকল? তিনি যদি সেখানে গিয়ে সেই পঞ্চগড়ে গিয়ে যদি শিকল কিনেন, তাহলে কোন দোকান থেকে কিনেছেন, কার কাছ থেকে কিনেছেন শিকল কিনতে গেছেন তিনি, সেখানকার সিসিটিভির ফুটেজ কই, সেগুলো কি কেউ প্রকাশ করতে পেরেছে? কেউ কিন্তু প্রকাশ করতে পারে নাই। মানে হঠাৎ অলৌকিক ভাবে তার কাছে শিকল চলে আসছে, তারপর তিনি নিজেকে বাঁধছে। এবং ওনার বক্তৃতায় বোঝা যাইতেছে যে স্পষ্টভাবে তিনি একটা চরম ভাবে চাপে আছেন, চাপের মধ্যে দিয়ে তাকে এই স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে। এবং এর আগেও তার মসজিদে তিনি যখন দায়িত্ব পালন করতেছিলেন, আগে ইসকানের নাম দিয়া তার কাছ থেকে প্রায় 10-12টি চিঠি আসছিল। তো বুঝতেই পারতেছেন যে আসলে ঘটনাটা খুব একটা স্বাভাবিক না। এবং তিনি যে নিজে সাজাইবেন এই নাটক, তিনি কেন সাজাইবেন? তাহলে কোনো একটা উদ্দেশ্যের, কোন একটা মহলের চেষ্টা। আমি ব্যক্তিগতভাবে একা তো এই নাটক আমি সাজাবো না, নিশ্চয়ই আমাকে কেউ টাকা পয়সা দিচ্ছে, আমাকে কেউ করতে বলছে, তারপর আমি এই নাটক সাজিয়েছি। এখন সেই যে করতে বলছে, কারা করতে বলছে, তার কাছ থেকে সে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, সে কি সে বিষয়ে কোনো তথ্য দিয়েছে? সে বিষয়ে কিন্তু কোনো তথ্য দেয় নাই। হয়তো তাকে দিয়ে কেউ করা হয়েছে ঘটনাটা, নয়তো তাকে দিয়ে এই বিভ্রান্তিকর মিথ্যা একটা আপনার স্বীকারোক্তি নিয়ে মূল ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে গত 22 তারিখ আপনার টঙ্গী গাজীপুর থেকে একজন খতিব সাহেব মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে অপহরণ করে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। তাকে পঞ্চগড় সীমান্ত পর্যন্ত নিয়ে যায়। হয়তো তাদের পরিকল্পনা ছিল তারা তাকে ভারতীয় বর্ডার পার করে ভারতের ওই পারে নিয়ে যাবে, কিন্তু ব্যাপকভাবে বিষয়টা যখন অনলাইনে ভাইরাল হয়, তোলপাড় হয়, তখন তারা তাকে ওই সীমান্তে ফেলে রেখে যেতে বাধ্য হয়। তার হাত পা ছিকল দিয়ে তারা বেঁধে তাকে নির্যাতন করে, তার শরীরের কাপড় খুলে নেয়, তার পায়জামা খুলে নেয়, হ্যাঁ, এবং তার মুখের দাড়ির একটা অংশ তারা কেটে দিয়ে তাকে বিভিন্ন রকম কথা বলে, নির্যাতন করে। এবং বিশেষত তার মৃত মা, যে কিনা 3 বছর আগে মারা গেছেন, তার মাকে নিয়ে মানে জঘন্য রকমের খারাপ কথা বলে, যেটার আসলে ট্রমা বা যেটার চাপ তিনি এখনো পর্যন্ত ভুলতে পারে নাই। তো এই বিষয়টা নিয়ে আপনার আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, যিনি কিনা আপনার আজাদী আন্দোলন বাংলাদেশের আমির, তো আতাউর রহমান বিক্রমপুরী সাহেব এই বিষয়টা নিয়ে তার ফেসবুক পেজে প্রত্যেক দিনই কোনো না কোনো লাইভ দিচ্ছেন, এই বিষয়ে আপনার হলো পাবলিকলি সবাইকে জানাইছেন। এবং একবার না দুইবার না বহুবার মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেব নিউজ মিডিয়াকে বলেছেন এবং আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের ফেসবুক লাইভে এসে বলেছেন যে তার সাথে কি হয়েছে। তাকে পর্যায়ক্রমে কয়েকবার বেনামি চিঠি পাঠানো হয়, চিঠিতে তাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধামকি দেওয়া হয়। মূলত মহিবুল্লাহ মিয়াজি সাহেব মসজিদের মিম্বর থেকে ভাগোয়া লাভট্রাপ এবং বাংলাদেশের ভূমিতে বিদেশি আগ্রাসন সম্পর্কে মাঝে মধ্যে জনগণকে সচেতন করতেন। মূলত তিনি যেন এ ধরনের কথা না বলেন এবং তিনি যেন ইসকনের চিন্ময় দাস, যাকে কিনা আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের জন্য আপনার বর্তমানে যাকে কিনা আটক করা হয়েছে এবং বাংলাদেশের আইনের তদারকিতে রয়েছেন, তার পক্ষে যেন সে কৌশলে কথা বলে এবং বাংলাদেশে যারা কিনা ইসলামপন্থী রাজনীতি করতেছেন তাদের বিরুদ্ধে যেন তিনি কৌশলে কথা বলেন। তো এই বিষয়গুলো বা এরকম আরো কয়েকটা পয়েন্ট নিয়ে উনাকে মূলত চাপ দেওয়া হয় যেন উনি এই ধরনের কথা বলেন। উনাকে 1 কোটি টাকা আপনার হলো পুরস্কৃত করার জন্য তাকে প্রলোভন দেখানো হয়। তো যখন মহিবুল্লাহ মিয়াজি সাহেব এ ধরনের প্রলোভন বা এই ধরনের হুমকি ধামকি কোনো কিছুতে মানেন না, এমনকি তার মসজিদ কমিটির অন্যান্য সদস্যদেরকেও চিঠি দেওয়া হয়, পর্যায়ক্রমে কয়েকবার চিঠি দেওয়া হয়, চিঠি দিয়ে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। দিয়ে তখন তারা কোনো লাভ খুঁজে পায় না বা তাকে কনভিন্স করতে পারে না, এজন্য তাকে গত 22 তারিখ অপহরণ করা হয়। একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে কি করা হয়েছে আপনারা সবই জানেন। তো আমি যেই বিষয়ে কথা বলার জন্য মূলত ক্যামেরার সামনে আসলাম সেই বিষয়টা হচ্ছে, গতকাল রাতে মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে পুলিশ তার বাসা থেকে নিয়ে যায়, পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং সেখানে তাকে দিয়ে জোর জবরদস্তি করে একটি আপনার স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ড করে।
যে ভিডিওটা বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখতে পাচ্ছেন, একদম মানে আগুনের মতো, মানে আগুনের গতিতে আপনার হচ্ছে মানে আলোর গতিতে আপনার ছড়িয়ে গিয়েছে, হ্যাঁ, পুরো নিউজ মিডিয়া বা আপনার সোশ্যাল মিডিয়াতে, যে মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেব এতদিন মিথ্যা কথা বলেছেন। 22 তারিখ থেকে শুরু করে আজকে 28 তারিখ, প্রত্যেক দিন আতর রহমান বিক্রমপুরী সাহেব প্রত্যেকটা ঘটনার লাইভ ভিডিও রেকর্ড ওনার কাছে আছে, ওনার ফেসবুক পেজে আছে, সারা বাংলাদেশের জনগণ দেখেছে। এবং মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেব বহুবার বলেছেন যে ওনার সাথে কি হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে শুরু থেকেই বাংলাদেশ পুলিশ, আমি জানি না কেন, বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসতেছে। মূলত তারা শুরুর দিকে বলেছে যে এটা হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার একটা কারণ হতে পারে। আমি কোনো দিক থেকে এটা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ হিসেবে দেখি না। কেউ যদি আপনার সন্ত্রাসী কার্যক্রম করে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনার হলো পদক্ষেপ নেওয়া উচিত, এটা অবশ্যই উচিত, সেটাই করুক। কেউ যদি করে থাকে সন্ত্রাসী কার্যক্রম, তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। হিন্দু গোটা জাতি বা আপনার হলো অন্য আপনার হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের গোটা জাতি বা তাদের সবাই অবশ্যই আপনার হচ্ছে দোষী না, তাদেরকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যারা কিনা আপনার ধর্মের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আপনারা চিন্তা করেন, বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক, তাকে অপহরণ করে নিয়ে আপনার নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার 60 বছর ঊর্ধ্ব, হ্যাঁ 60 বছরের বেশি বয়স তাকে আপনার হলো মানে গুম করে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করলো, তার শরীরের পোশাক খুলে নিল, তাকে যাচ্ছে তাই গালাগালি করলো, অপমান করলো। মানে আমি বুঝে উঠতে পারি না যে এরপরও কিভাবে বাংলাদেশের পুলিশ বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু পুলিশ যেটা করেছে, গতকাল রাতে আপনার মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে পুলিশ থানায় নিয়ে তাকে সারা রাত আটকে রেখেছিল এবং তার পরিবারের কাউকে তার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি তার ছোট ছেলের মোবাইল ফোন পুলিশ জিম্মি করে রাখে, আটক করে রাখে, ছোট ছেলের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ তারা রাখেনি। এবং তাকে দিয়ে জোর জবরদস্তি করে এই যে ভিডিও রেকর্ডটি করায়, সেই ভিডিও রেকর্ডটি আপনাদের সাথে আমি একটু বিশ্লেষণ করবো আপনাদের সামনে। আপনারা একটু ভিডিও রেকর্ডটি দেখেন। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেয়ের বাজার নামছি। আচ্ছা, তো আমি আমার বিষয়ে একটু কিছু কথা বলি। প্রথমত হচ্ছে, আমি ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছি গত 3 বছর, প্রফেশনালি কাজ করতেছি। এবং আপনারা যারা কিনা ভিডিও এডিটিং সম্পর্কে জানেন, তারা জাম কাট সম্পর্কে নিশ্চয় জানেন যে জাম কাট কাকে বলে। যখন কোন একটা কথা আপনার অনেকগুলো ক্লিপ যখন আপনার ছোট ছোট পার্টে কেটে যখন আপনি লাগান, তখন সেটাকে জাম কাট বলে। তো আপনারা এখানে ভিডিওতে এবার দেখতেছেন যে কতগুলো জাম কাট, একটা কথা বলতে গিয়ে কতগুলো জাম কাট আপনার এখানে অ্যাড করা হয়েছে। আপনি একটু দেখেন। আমি হাঁটতে গেছি, হাঁটতে একটা জাম কাট যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে জাম কাট আমি অটো পাইছি, একটা জাম কাট উঠছি, মেয়ের বাজার নামছি, একটা জাম কাট নামে আর পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই। একটা জাম কাট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 16 সেকেন্ডের একটা কথার ভিতরে কতগুলো জাম কাট। তো এই জাম কাটের মাধ্যমে এইটুকু বোঝা যায়, তাকে দিয়ে কথা বলিয়ে নেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে যে একটা কথা যে আপনি বলেন এইটা, উনি পরে এটা বলতেছে এবং ওই কথাটাকে এটা বাদ দেওয়া হচ্ছে। তো ছোট ছোট ক্লিপ একসাথে করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এটা যে কোনো একজন মানুষ যে যার কিনা ন্যূনতম ধারণা আছে ভিডিও এডিটিং সম্পর্কে, তার বোঝা উচিত। আচ্ছা, ভালো কথা। তো এখানে বলা হচ্ছে যে অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মহিবুল্লাহ। তার মানে হচ্ছে মহিবুল্লাহ সাহেব নিজেকে নিজে অপহরণ করেছেন। তিনি নিজেই বাসা থেকে বের হয়ে গিয়েছেন। তিনি গাজীপুর টঙ্গী থেকে তিনি চলে গিয়েছেন কোথায়, আপনার পঞ্চগড়ের ভারতীয় সীমান্তে গিয়ে তিনি মাটিতে, একটি জঙ্গলের মধ্যে মাটিতে নিজে শুয়ে পড়ছেন। নিজের জামা কাপড় পোশাক খুলে, নিজের হাতে শিকল বেঁধে নিজে শুয়ে পড়ছেন এবং নিজের দাড়ি উনি নিজেই কাটছেন। ওনার দাড়ির এইখানকার অংশটি নিজে কাটছেন। হ্যাঁ, ওনার উপর মানে সমস্ত ছিল সাজানো নাটক। এবং মজার বিষয় আপনাদেরকে একটু যদি আমি দেখাই, সেটা হচ্ছে ঠিক এই একই রকম একটা ঘটনা ঘটেছিল কি আজ থেকে 1 বছর আগে, নাইদ সার্জিস আপনার হাসান আব্দুল্লাহ ভাইদের সাথে। আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনারা যদি একটু পর্যবেক্ষণ করেন, এই যে আজকের যে ঘটনা, মহিবুল্লাহ সাহেবকে জোর জবরদস্তি করে জিম্মি করে যেই আপনার ভিডিও ধারণের ঘটনা, এই ঘটনা আজ থেকে 1 বছর আগেও ঘটেছিল। আপনার ডিবি হারুনের ভাতের হোটেলে নাইদ সার্জিস ভাইদেরকে জিম্মি করে এ ধরনের ভিডিও বার্তা। মানে বাংলাদেশ পুলিশ যে আসলেই, আমার ধারণা ছিল যে, আমি ভেবেছিলাম জুলাই আন্দোলনের পর হয়তো বা তাদের একটা পরিবর্তন আসবে বা তাদের এই ধরনের কার্যক্রম বন্ধ হবে, কিন্তু না, আমি দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি এখনো রয়ে গেছে। একদম সেম ঘটনা, তাদেরকে মানে স্ক্রিপ্ট পড়িয়ে তাদের ভিডিও ধারণ করা হয়েছিল। আর এখানে মহিবুল্লাহ সাহেবকে মুখে শিখিয়ে দিয়ে জাম কাট দিয়ে তার ভিডিওটা তৈরি করা হয়েছে। এটা আপনারা যে কোনো সাধারণ মানে বিচক্ষণ বিবেক বুদ্ধিমান লোক বোঝার কথা। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আপনারা জানেন যে আতাউর রহমান বিক্রমপুরী সাহেব প্রত্যেকটা ঘটনার লাইভ তার ফেসবুক পেজে দিয়েছেন এবং প্রত্যেকটা ঘটনায় তিনি তার ফেসবুক পেজে প্রত্যেকটা ঘটনার ভিডিও তিনি রেখেছেন। তো এই যে 22 তারিখ থেকে শুরু করে আজকে 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটা ঘটনায় মহিবুল্লাহ মিয়াজি সাহেব সুস্থ মস্তিষ্কে একজন সুস্থ মানুষের মতো তিনি প্রত্যেকটা ঘটনা তিনি তুলে ধরেছেন, যে তাকে পর্যায়ক্রমে আপনার হচ্ছে
হচ্ছে তাকে ভিডিও চিঠি পাঠানো হতো, তাকে পর্যায় ক্রমে হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যদি এই যে আতর রহমান বিক্রমপুরী সাহেবের বিশেষত এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা একটু শুনুন, যে তার মুখ থেকেই শুনুন যে কিভাবে সুপরিকল্পিতভাবে তাকে আপনার আটক করা হয়েছে। কখনোই নিজে নিজে কোথাও যায় নাই। হ্যাঁ, তাকে যে পাগল প্রমাণ করার যে প্রচেষ্টা চলছে সেটা কখনোই সত্য না। আপনারা একটু শুনুন। আপনি করিয়া প্রথমটা আপনি করে লাগছে ডিসেম্বরটা, ফেব্রুয়ারিতে লাগছে তুমি করিয়া, জুন আর আগস্ট দুটা লাগছে তুই করিয়া। তুই অভিন্ন ভারত মা নম্বর দিছে 4টা, দাবি না, এটা হলো আদেশ, দাবি না, আদেশ করছে তুই অভিন্ন ভারত মাতার পক্ষে কথা বলবি, যেহেতু পূর্ববঙ্গ বাংলাদেশ স্বীকারই করে না, এগুলো লাগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। 2 দেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি, মিম্বরে বসে কৌশলে কথা বলবি, আর বলবি যাতে যেন আর বলবি যে তাকে আটকিয়ে রাখা ঠিক হচ্ছে না। 3 বাংলাদেশের ধর্মভিত্তিক যত দল আছে সকল দলের বিরুদ্ধে বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কথা বলবি। এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের 1 নম্বর শত্রু। 3টা আদেশ। 4 নম্বরের আদেশে লেখছে তুই মেম্বরে বসে এই ফতোয়া দিবি বা মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে কোনো বাধা নাই। এই 4টা আদেশ, এবং এইটা লেখছে, এইটা হলো 5ম, মানে এই 4টা লেখছে আমার এই ব্যক্তিগত আগস্ট পর্যন্ত। আচ্ছা, যাই হোক, তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা বিক্রমপুরী সাহেবের ফেসবুক পেজে যান এবং গিয়ে আপনারা এই যে তার পূর্ববর্তী যে বক্তব্যগুলো, যে লাইভগুলো, সেগুলো আপনি একটু বিশ্লেষণ করুন। সে একবার না, সে বহুবার, এমনকি আপনার বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সরাসরি একই কথাই বলেছে যে তাকে কিভাবে পর্যায়ক্রমে সুপরিকল্পিতভাবে বারবার চিঠি দিয়ে এমনকি তাকে চিঠি দেওয়া হয়েছে, তার মসজিদ কমিটির লোকজনকে চিঠি দেওয়া হয়েছে যাতে করে সে মুখ বন্ধ করে। যখন সে মুখ বন্ধ করেনি তখন তারা তাকে গুম করেছে, অপহরণ করেছে। সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মেম্বারে বসে তুই বলবি। 21 তারিখ আপনারা এটা নিজেরাই বিশ্লেষণ করে নেবেন, এইগুলো একটা পয়েন্ট। এবং আপনার আজকে সকালে আপনার হলো সবার পরিচিত আপনার হলো জুলকারনাইন সাহেব আপনার হলো একটি পোস্ট করেছেন তার ফেসবুক পেজ থেকে, যে সিকিউরিটি ক্যামেরা ধরা পড়লো মহিবুল্লাহ মিয়াজি সাহেব হলো মিথ্যে কথা বলেছেন এবং তিনি নিজে থেকে হেঁটে বাসা থেকে বের হয়ে গিয়েছেন এবং হচ্ছে তাকে কোনো অপহরণ করা হয়নি, তিনি নিজেই পঞ্চগড় চলে গিয়ে হচ্ছে হয়েছেন, মানে অপহরণ হয়েছেন, অপহরণের নাটক করেছেন। তো যাই হোক, আমি তো এই বিষয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাহলে সিকিউরিটি ফুটেজটা কি দেখা যাচ্ছে, যে মহিবুল্লাহ মিয়াজি সাহেব তার বাসা থেকে বের হচ্ছেন, তার মসজিদেও সিকিউরিটি ক্যামেরা আছে, তার রাস্তায় সিকিউরিটি ক্যামেরা আছে, এটা আপনারা জানেন। যে পূর্ববর্তী, আচ্ছা এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। পূর্বে আপনার হচ্ছে এমনও হয়েছে যে তার বাসায় আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, তাকে তো পর্যায়ক্রমে হুমকি ধামকিমূলক চিঠি দেওয়া হয়েছে, এটা উনি পরবর্তী যখন মসজিদ কমিটিকে জানান এবং তার বাসায় পর্যন্ত আগুন লাগানো হয়। এই সব ঘটনার পরে মসজিদের লোকজনের কাছ থেকে চাঁদা তুলে তার বাসার সামনে বাইরে সিকিউরিটি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয় এবং এটা হচ্ছে সেই সিকিউরিটি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। মহিবুল্লাহ সাহেব সকাল 7টার সময় আপনার হলো উনি ডায়াবেটিক্সের রোগী, উনি সকালে হাঁটতে যাচ্ছেন। তো এখানে মানে অবাক হওয়ার কি আছে আমি জানি না। এবং উনি উনার লাইভে স্পষ্ট বলেছেন যে এই যে পেট্রোল পাম্পটা পার করার পরে যে আপনার হলো ময়লার একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের পরে নিরিবিলি জায়গা থেকে তাকে আপনার হলো অ্যাম্বুলেন্স তাকে অপহরণ করে। তো এইটা দেখে আমি জানি না যে জুলকারনাইন সাহেব কি প্রমাণ করতে যাচ্ছেন। হ্যাঁ, এবং পেট্রোল পাম্পের সামনে থেকে মিয়াজি সাহেব হেঁটে চলে যাচ্ছেন। তো ভাই এটা তো উনি নিজেই বলেছেন, নিজেই স্বীকার করেছেন যে আমি পেট্রোল পাম্পের সামনে থেকে হেঁটে যখন আমি হলো আপনার ওই ডাস্টবিনটা পার করে আমি একটা নিরিবিলি জায়গায় যাই, তখন আমাকে একটা অ্যাম্বুলেন্স এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়। আপনারা এখান থেকে কিভাবে নিল, মানে সেটা যদি ওই যে হাঁটি বাইলাম, এই কথাটা বহুবার বলছি, এই যে ডায়াবেটিস তো হাঁটি মাজুখান মাইক্রো তো করে নিয়ে না হ্যাঁ, মাজুখান ব্রিজের মাইক্রো না, মাজুখান ব্রিজের পরে একটা ময়লার বিষারি আছে না, ময়লার ঠিক বিপরীতে একটা ট্র্যাক স্ট্যান্ড আছে না, ময়লা ট্র্যাক স্ট্যান্ড পাবে একটু সামনে গেলে তো একটা নিরিবিলি জায়গাটা, কোনো দোকানপাট কিচ্ছু নেই, একটা নিরিবিলি না, আরো 7:20 দিকে বোধ হয়, তখন তো কেউই নেই, কোনো দোকান থাকলেও কি একটা খোলে নেই। ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি, এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম চাপ দিয়া এরকম করিয়া একটা টিস্যু না কাপড় করতে পারি না, এরকম করিয়া সামনের দরজাটা করিয়া খুলিয়া আমার মুখে দরজার পিছন দরজাটা খুলিয়া আমার এই ডাইন পাশে ব্রেন টিউমার অপারেশন, এই যে এই দেখছেন এই ব্রেন টিউমার অপারেশন হয়েছে, সিটি অ্যাঙ্গেল ব্রেন টিউমার অপারেশন হয়েছে 21 সালে। এই অপারেশন আর কান এই দুইটা এমন জোরে 3টা সাপোর্ট দিছে আমার, আর আমি কইতে পারিনি কি হয়েছে, শেষে ঠেলিয়া ঢুকাইছে। তবে অনুমান করলাম যে 5 জন বা 4 জন বা এতক্ষণে কার পরনে কি, কার পোশাক, গায়ের রং 1 সেকেন্ডের ভিতরে কিছুই দিশা করিয়া অনুমান করলাম যে এতজন হইবে। এই
উনি নিজেই বলতেছেন যে পেট্রোল পাম্প পার করে একটা নিরিবিলি জায়গায় আমাকে অপহরণ করা হয়। আর এখানে দেখেন বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো প্রকাশ করতেছে যে দেখেন উনি হেঁটে হেঁটে যাচ্ছে, হ্যাঁ নিজেই চলে যাচ্ছে উনি পঞ্চগড়। তো আজকে আমাদের দেশের কি একটা অবস্থা আমি চিন্তা করে আসলে আমি মানে বলে বুঝাইতে পারবো না যে একটা দেশের পুলিশ, দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আপনার মানে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করে আমি জানি না। এই ভিডিও থেকে আমার এই ছোট্ট বিশ্লেষণ থেকে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে আপনার জোর জবরদস্তি করে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে এবং সেদিন রাতে তাকে আটকে রাখা হয়েছিল, সারা রাত থেকে আটকে রাখা হয়। তার পরিবারের সদস্যদের তার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, তার ছোট ছেলের ফোন বন্ধ করে রাখা হয়। এমনকি আপনার আতর রহমান বিক্রমপুরী সাহেব যখন তার সাথে কথা বলতে চায় তাকে কথা বলতে দেওয়া হয়নি। তো এটা আপনার পানির মতো পরিষ্কার, আপনার দিনের আলোর মতো স্পষ্ট যে মানে কি চলছে আমাদের দেশে। তো সর্বশেষ আমার জায়গা থেকে আমি 3টি কথা বা 3টি দাবি আমি আপনাদের সামনে রেখে যাব। যদি আপনাদের মনে হয় যে এই দাবিগুলো যৌক্তিক, তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারাও এই বিষয়ে কথা বলুন এবং এর সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যান। তো প্রথম কথা হচ্ছে পুলিশি জিম্মায় বন্দী না করে স্বাধীনভাবে জনসম্মুখে মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে কথা বলতে দিতে হবে। তাকে রাতের আধারে আটকে রেখে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটি ভিডিও ফুটেজ ধারণ করে তাকে দোষী প্রমাণের যে চেষ্টা চলছে এটা করা যাবে না। তাকে আতর রহমান বিক্রমপুরী সাহেব এর সাথে কথা বলতে দিতে হবে এবং তাকে জিম্মি করে বন্দী না রেখে তাকে জনসম্মুখে অথবা প্রেস কনফারেন্স আপনারা ডাকতে পারেন, যেখানে তার পরিবারের লোকজন সবাই উপস্থিত থাকবে, তিনি নির্ভয়ে কথা বলতে পারবেন, এরকম একটা জায়গায় তাকে কথা বলতে দিতে হবে। নম্বর 1। নম্বর 2, পুলিশ কেন রাতের আধারে তাকে আটকে রেখে জবানবন্দি নিল, গোপনে কোর্টে চালানেরও ব্যবস্থা করেছে, হ্যাঁ তার পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি, তার ছোট ছেলের ফোন বন্ধ করে রেখেছে, এই বিষয়ে পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, জনগণকে সুস্পষ্ট ব্যাখ্যা এবং বর্ণনা দিতে হবে। 3 নম্বর, আমি সকল বাংলাদেশপন্থী দেশপ্রেমিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী যে সকল দল রয়েছে যারা কিনা জুলাই আন্দোলনে নিজেদের বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনার জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, হেফাজত বলেন কিংবা চরমনাই বলেন, এবি পার্টি বলেন, আমি সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা দয়া করে সত্য উদ্ঘাটনের জন্য আপনারা হচ্ছে মিয়াজি সাহেব এবং আতর রহমান বিক্রমপুরী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং খুবই গুরুত্বপূর্ণ শেষ কথা আমার, যে এমনটা যদি সত্যি হয়ে থাকে যে এদেশের পুলিশ, বাংলাদেশের পুলিশ এখনো পর্যন্ত জুলাই একটা বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা মানে ব্যাপক পরিবর্তনের পরও এখনো পর্যন্ত মূলত জুলাই অভ্যুত্থানে জনগণের বুকে, ছাত্রদের বুকে বা ছাত্রদের বিরুদ্ধে গুলি কে চালিয়েছিল? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি। আয়নাঘরে রেখে নির্যাতন কারা করেছিল, ছাত্র হত্যা কারা করেছিল, শেখ হাসিনাকে এই গত 17 বছর আপনার একটা ফ্যাসিস্ট সরকারকে প্রোটেকশন কারা দিয়েছিল, তাদের নিরাপত্তা বা তাদের সব রকম সাপোর্ট কারা দিয়েছিল? এই আইন শৃঙ্খলা বাহিনী। তো এখনো পর্যন্ত যদি এই আইন শৃঙ্খলা বাহিনী একটি ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনার কাজ করে থাকে, এটা খুবই বড় একটি এই দেশের জন্য আশনি সংকেত এবং ভয়ঙ্কর একটা ব্যাপার। আমার মনে হয় এই বিষয়ে আমাদের স্বাধীনতাপন্থী বা দেশপ্রেমিক প্রত্যেকটি দলেরই সচেতন হওয়া উচিত। এবং নাইট সার্জিস ভাইদেরকে আমি বিশেষ করে বলবো, নাইট সার্জিস বা আসিফ মাহমুদ ভাইদেরকে আমি বলবো, হাসনাত আব্দুল্লাহ ভাইদেরকে বলবো যে আপনারা আজ থেকে 1 বছর আগে ঠিক এই সিচুয়েশনে ছিলেন, আপনাদেরকে জোর জবরদস্তি করে ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটছে আজকে একজন বয়োজ্যেষ্ঠ আপনার 60 বছর ঊর্ধ্বে একজন মানুষের সাথে। তাহলে আপনারা কেন চুপ করে আছেন ভাই? আপনারা তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, তাহলে কেন আজকে এই বৈষম্যের বিরুদ্ধে আপনারা কথা বলছেন না? আমি খুব দুঃখজনকভাবে বিষয়টি পেয়েছি এবং আমি ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই মহিবুল্লাহ মিয়াজি সাহেবের পাশে দাঁড়ান এবং সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনারা তাকে সব রকম সাপোর্ট দেন এবং আসলে কি ঘটনা ঘটেছে কি ঘটে নাই সেটা আপনারা নিজেরা বিশ্লেষণ করুন এবং বিশ্লেষণ করতে সাহায্য করুন। তো এটাই ছিল আমার পক্ষ থেকে আপনাদের প্রতি 3টি বিশ্লেষণ। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সত্য উদ্ঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা করুন এবং সত্য উদ্ঘাটন না হওয়ার পর্যন্ত আপনারা সোচ্চার থাকুন, আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান নিজ নিজ জায়গা থেকে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইসকন নিয়ে আপনি যে কিছু দেখবেন, মাহমুদ ভাই বলছে, আপনি বলছেন, আরেকজন বলছে, বিএনপি মহাসচিবের সাথে কালকে যেই ব্যক্তির কিনা বিরুদ্ধে মামলা হয়েছে তার সাথে ছবি একটা ভাইরাল হয়েছে, দেখেছেন আপনি? আচ্ছা, যেই ব্যক্তি ইসকনের বিরুদ্ধে মামলা করেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, জানেন? এই যে অবস্থাগুলো, এইটার কারণ কি? মানে বিএনপি যদি নাকি ইসকনের পক্ষে কাজ করে, তো মানে মাহমুদুর রহমানকে তো হুমকি দেওয়া হবেই, হইতে পারে বিএনপি থেকে দেওয়ানো হয়েছে, তোমরা মাহমুদুর রহমানের যা পার করো। এখন আমরা তো মানে মনে হচ্ছে যেন এই দেশে সংখ্যালঘু টাইপের। প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে কালবেলা এই যে এইসব পত্রিকা এরা যে কাজগুলো করছে, সেখানে মানে সরকারের তো বিশাল আকারে একটা ব্যবস্থা নেওয়ার কথা। সেখানে আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিব সে ফেসবুকে পোস্ট করে প্রথম আলোর বন্দনা করে। তারপরে বিএনপি জামাতের পক্ষ থেকে আমি খুব শক্ত কোনো অবস্থান তাদের ব্যাপারে দেখি নাই। এখন তারা যদি মনে করে বিএনপি ডেইলি স্টার, প্রথম আলো এরা হচ্ছে দেশের জন্য হুমকি, না কিছু বলার নাই। আর যদি মনে করে হুমকি, তাহলে ব্যবস্থা নিতে হবে। আর যদি না নেয়, সেই ক্ষেত্রে তো এই দেশে যদি নাকি এই ইসকন যে পরিমাণে মানে আলেমদের উপরে নির্যাতন করেছে, যে পরিমাণে দেশদ্রোহিতা তারা এই চট্টগ্রাম থেকে শুরু করেছে, ঢাকাতেও নাকি তারা এরকম করবে, বাংলাদেশের পতাকা নামায় তারপরে ঘেরুয়া পতাকা তারা সেখানে টানাচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এটার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ তখন মাঠে নামে, তাহলে পরিস্থিতি সরকার সামাল দেবে। 2019 সালে আমি একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা
একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম, কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা বাড়াইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন, কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে আনেক, ভারতের সাথে মার্চ করুক। এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা, সুশীলরা, এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও, মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সব কটাই এটাই চায়। তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমন কি করবো বলেন? কিছু করার আছে? করণীয় আছে আমাদের? কিছু করণীয় নাই। তো যার যা করার, যে যেভাবে চিন্তা করেন, সংঘবদ্ধ থাকেন। ছাত্রদল, ছাত্র শিবির, আপনাদেরকে বলবো ভাই, আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই, আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই। এখন ক্ষমতায় আসা, তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজি করা, ধান্দাবাজি করা, নিজের চিন্তা করা, ভাই দেশটার আগে বাঁচাইতে হবে। এই দেশটার জন্য যদি প্রয়োজন হয়, আবারও বলে নিচ্ছি, এখন তো আমার দেশে গেলে সমস্যা নাই, যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে, ভারতের সাথে যুদ্ধ করতে হবে, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ। কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না। যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয়, ইনশাল্লাহ প্লেনে চলবো। তো শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার, সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে, এবং সেই টান থাকার কারণে তারা সবসময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে, তারপরে শেখ মুজিব আপনার সেই 10 জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা, দিল্লি, আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেইভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো। তো সবকিছু মিলিয়ে 2009 সালেও যখন শেখ হাসিনা 8 সালে যখন ক্ষমতায় এসে আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো, এগুলো সবই সে ভারতের চাল। সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়দা, এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে, যেটা এই গত 15 বছরের সবচাইতে বেশি ঘটেছে। এখন সেই ঘটনার পরে কি হলো, এখন দেখেন প্রতিটা জায়গায়, একদম গ্রাম থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে। আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব, ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন, এবং ইদানিং তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে, সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন, এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল 15 বছর ধরে ভারত চালিয়েছে। এবং আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি, সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে এখন এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন কি সেই আছে কি নাই, তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। সেটা কি করা হয়েছে? আমি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে বাংলাদেশে থাকবে না, থাকতে পারবে না, কর্ম পরিচালনা করতে পারবে না, এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। দর্শক, এদেশের প্রশাসনের উপরে মানুষের বিন্দু মাত্র আস্থা নেই, আর এই আস্থা হারানোর জন্য এই প্রশাসন নিজেই দায়ী। আপনারা বেশ কিছুদিন আগে নিউজ দেখেছিলেন যে এক মেয়েকে ধর্ষণ করে হত্যার দায়ে 3 জন আসামিকে গ্রেফতার করেছিল প্রশাসন। যে মেয়েটি হত্যা হয়েছিল কিছুদিন পরে ওই মেয়েটি আবার ফেরত এসেছে, এবং সেই 3 জন আসামি স্বীকারোক্তিও দিয়েছিল তারা ধর্ষণ করে হত্যা করেছিল। এই যদি হয় আমাদের দেশের প্রশাসন, শুধু তাই নয়, নাহিদ সার্জিস আলমকেও কিন্তু এই প্রশাসনই নাটক সাজিয়ে স্বীকারোক্তি দিয়েছিল। প্রশাসন হয়তোবা চিন্তা করেছে সামনে নির্বাচন, এই সময় যদি এই ইস্যুটা নিয়ে দাঙ্গা সৃষ্টি হয় দেশের মধ্যে, তাহলে একটা অরাজকতা তৈরি হতে পারে দেশের মধ্যে। মুফতি মহিবুল্লাহকে জোর করে স্বীকার করিয়েছে যে এটি নাটক। দর্শক, আপনাদের মন্তব্য কি এ বিষয় নিয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।